মানুষ জানে যে এরা চোর। একজন বলেছিলেন না মজা করে তৃণমূলের সম্পর্কে, ভিডিওটা খুব ভাইরাল ছিল, যেমন এই চা কাকুর ভিডিওটা ভাইরাল হয়েছিল। তৃণমূল চোর হোক জাত ভালো, তারা বলেছেন যে হাফ প্যান্ট মন্ত্রী নাকি। কেন্দ্র সরকারের এই হাফ প্যান্ট মন্ত্রীর হাফ প্যান্ট বানাতে গেলে যা কাপড় লাগে, সেই কাপড়ে কোনো একটা রাজ্যের একজন পূর্ণ মন্ত্রীর 10টা ফুল প্যান্ট হয়ে যায়। দেবাংশু ভালো থাকুক। আমার মনে হয় যে দেবাংশুর কনসেন্ট্রেট করা উচিত যে দলেতে তার উন্নতিতে যারা যারা ষড়যন্ত্র করছেন আসলে তারা কারা, সেই দিকে মনোনিবেশ করা। বিজেপি বা দিল্লিতে কি হচ্ছে, পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী এইসব না নিয়ে এই দিকটাতে বোধহয় একটু কনসেন্ট্রেট করলে বোধহয় ভালো হয়। এই আচরণটা কিন্তু আমার সহমোচিত লাগেনি। আমার মনে হয়েছে তৃণমূলে থাকতে গেলে ঠিক যে ধরনেরই আমরা রিয়াক্ট করতে দেখি, যেভাবে এই দল চোরদের বীর বলে, ভালো ছেলে বলে, এই দলের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে সংবাদ মাধ্যমকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, কেস খাইয়ে দেওয়া হয় যে কোনো ব্যক্তিকে। তাদের মুখপাত্ররা যারা চুরি করেছেন মানুষের, তাদের পক্ষে গলাবাজি করে কথা বলেন বিভিন্ন চ্যানেলে বা পোর্টালে বা যে কোনো মাধ্যমে। কোনো নিরপেক্ষ মানুষ কোনো অন্যায়ের কথা বললে বা তৃণমূলকে ঠিক হতে বললে তাদেরকে হুমকি ধমকি মার ইত্যাদি দেওয়া হয়। সেইটারই কোথাও একটা দলীয় নিয়ম পালন করে ফেলেছে শহর। আগামী 10ই জুলাই বিধানসভার উপনির্বাচন, আর 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর রুদ্রনীল ঘোষকে প্রার্থী হিসেবে চাইছে আমাদের দর্শকরা, কি বলবেন? দর্শকরা চাইছেন? একদম। দর্শকরা চাইলে আমি বলবো যে দর্শকের মনোভাব যেটা রয়েছে সেটা আমাদের প্রথমে রাজ্য দপ্তরে পাঠাতে আর তারপর দিল্লির দপ্তরে পাঠাতে। কারণ আমি মজা করে বললাম কথাটা, সেটা হচ্ছে যে আমাদের দলে এইভাবে হয় না। কি হয়, যেহেতু তৃণমূল শাসক দল হিসেবে তার প্রচুর খবর মিডিয়াতে একটু বেশি দেখতে পাওয়া যায়। এর আগে মানুষ সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, যারাই ক্ষমতায় থাকেন তাদের কর্মপদ্ধতিটা অনেক বেশি করে মানুষ জানেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু পশ্চিমবঙ্গে প্রায় 2-1টা সিটের জায়গা থেকে আজকে এতগুলো সিট পেয়েছে, এবারের যে বিধানসভার যে লোকসভার ভোট হলো, দুঃখিত, যে লোকসভার ভোট হলো, তাতে দেখতে পাওয়া গেছে যে এবার পশ্চিমবঙ্গে যত মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন তার মধ্যে বিজেপি আগের বার যে ভোট ছিল তার থেকে বেশি ভোট দিয়েছে মানুষ বিজেপিকে। আর এই বিজেপিকে বেশি ভোট দেওয়া মানে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ভরসা বিজেপি, এইটার নিদান দেওয়া বা এইটা জানান দেওয়া। আর তৃণমূল এর আগের বারে 2021-এর নির্বাচনে যে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ভোট পেয়েছিলেন তৃণমূল দল, তার থেকে তাদের পার্সেন্টেজ কম, সিটে জিতেছেন। আবার মজার কথা হচ্ছে তৃণমূলের যেখানে দাপুটে নেতারা, যেখানে এমএলএ বা কাউন্সিলর, তাদের ওয়ার্ডগুলোতে বিজেপি জিতেছে। অর্থাৎ এই যে বারবার আলোচনায় উঠে আসে, মানুষ দেখতে পায় যে তৃণমূলের অহমিকা, ধরাকে সরা জ্ঞান করা, আইন কানুন মানি না, তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ কোনো সত্যি কথা বলে পুলিশকে ব্যবহার করে জেলে পুরে দেওয়া, এলাকায় চুরি করে এলাকার কাউন্সিলর, তৃণমূলের এমএলএ বা কোনো ধরনের নেতাদের হঠাৎ করে বিপুল সম্পত্তি হয়ে যাওয়া, সেটা যে তার ওই অঞ্চলে মানুষ পছন্দ করছেন না এবং এটাকে বন্ধ করার জন্যই যে তারা বিজেপিকে বেশি ভোট দিয়েছেন, আমি বলে বলছি না, যে কোনো নিউজ চ্যানেলে এখন চর্চা চলছে। দেখুন, এই 2024-এ পশ্চিমবঙ্গে যে রেজাল্ট হয়েছে, বিজেপি 18টা সিট পেয়েছিল আগের বার, সেখান থেকে 6টা কমেছে। তৃণমূল যা সিট পেয়েছিল তার থেকে বেশ কিছুটা বেড়েছে। কিন্তু এটা নিয়ে এখনো তো অ্যানালিসিস এত তাড়াতাড়ি করা যায় না, এত বিপুল একটা কাজ এত সোজা নয়, দুমদাম করে এর তার দিকে আঙুল তুলে দিলে হবে না। ঠিক তেমনই আমরাও যেমন সাংগঠনিকভাবে আমাদের চর্চা আলোচনা চলছে, নেতৃত্বরা করছেন, ঠিক তেমনই কিন্তু যারা সার্ভে করেছিলেন, যে যে চ্যানেলস, যে যে মিডিয়া এবং যে যে সার্ভে সংস্থা, তারা তো কেউ বদ্ধ উন্মাদ নয়, পাগল নয়। তারা কেউ তৃণমূলের পক্ষের চ্যানেল, একটু পক্ষে কথা বলেন, আবার কেউ বিপক্ষের, আবার কেউ আছেন নিরপেক্ষ।
তো তাহলে সবাই একই কথা বলেছিল যে বিজেপি অনেক আসন পাবে, সবাই প্রায় 22-24টার ওপরে রেখে দিয়েছিল এবং তৃণমূলকে তার নিচে রেখে দিয়েছিল। কিন্তু সবার একটা সমীক্ষা মিলেছে যে সবাই বলেছিলেন সিপিএম শূন্য পাবে। আমি এটা কোনো মজা করে বলছি না, এই একটা ছাড়া সবাই শূন্য পেয়েছে। কিন্তু এই সবকটা সংস্থা, সবকটা মিডিয়া কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তো সবাই নয়, কিন্তু তাদের পরিসংখ্যানটা তো একই ছিল, কিন্তু সেটা মেলেনি। এবং এটাকে নিয়ে মানুষও চিন্তিত, এই সার্ভে সংস্থাগুলো চিন্তিত, এই সবকটা চ্যানেল বা সংবাদপত্র তারাও চিন্তিত, এমনকি তৃণমূল নিজেও বিস্মিত। তৃণমূলের কয়েকজন বিজিত এমপি যারাই জিতেছেন পশ্চিমবঙ্গ থেকে, তিনি যে দলেরই হন না কেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা। তো যাই হোক, তৃণমূলের যারা জিতেছেন তাদের তো কয়েকজন বলে ফেলেছেন মানে এই ফলটা হবে আমরা নিজেরাও প্রত্যাশা করিনি এবং করেননি বলেই তৃণমূল কিন্তু এই জয় নিয়ে দেখবেন প্রকাশ্যে তৃণমূলের কোনো বড় নেতাকে কোনো বড় বড় কথা বা কোনো বড় উচ্ছ্বাস করতে দেখতে পাওয়া যাচ্ছে না। তারাও ভাবছেন, তারাও তো নিজে জানেন যে তাদের নেতারা, এমএলএরা, কিছু লোক তারা দুর্নীতি করেছেন, মানুষের অনেক কিছু লুট করেছেন। তাদের যে দামি লয়াররা, তারা নিরপেক্ষ আদালতে, সেটা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, সেখানে তাদের যারা অভিযুক্ত হয়ে জেল খাটছেন, তারা যে নিরপরাধ সেই প্রমাণ রেখে তাদের বেল পাননি বা ছাড়াতে পারেননি, তারা জানেন। কিন্তু তারপরেও তো তারা মুখে বলতে পারবেন না, তাই তারা চিন্তিত হয়ে রয়েছেন যে কি কারণে হলো না হলেই অ্যানালিসিস চলছে। যারা আমাদের দলের পণ্ডিত নেতা তারা আলোচনা করছেন রাজ্যে বা কেন্দ্রে, যারা তৃণমূল কেন, কংগ্রেস কেন, সিপিএম কেন, তারাও তাদের মতো করে অ্যানালিসিস করছেন যে এই ফলটা কারুর কাছেই প্রত্যাশিত নয়, ইভেন শাসক তৃণমূলের ক্ষেত্রেও নয়, তারাও ভাবছেন। এবং যদি দেখেন যে এই জয়ে লোকসভার ক্ষেত্রে 50,000, কারণ 7টা বিধানসভা, সেটাকে জুড়ে ভোট হয়, তো ভোট হয় প্রায় 17-18 লক্ষ ভোটার হয় এই 7টা বিধানসভা মিলে একটা লোকসভার ভোটার। সেখানে 50,000 ভোটের নিচে যে জয়, সেই জয়টা কিন্তু বিরাট দৃঢ় জয় নয়, সেখানে যা খুশি হতে পারে, মানে কালকে পাল্টেও যেতে পারে। এবং যে কারণে তৃণমূল নিজেও চিন্তিত হয়ে রয়েছে, তারা যেভাবেই জিতুক, যে স্ট্র্যাটেজিতে জিতুক, জেতাটা জেতা, পরে কথা বলে তো কোনো লাভ হয় না। আমরা এখানে দেখেছি তৃণমূলের পঞ্চায়েত ইলেকশনে জেতবার জন্য তৃণমূলের প্রার্থী ব্যালট পেপার খেয়ে ফেলে জিতেছিল, তার জেল হয়নি, কিন্তু হওয়া উচিত। তো এটাও তো একটা জেতার পদ্ধতি। তো তৃণমূল এরকম অভিনব যে কোনো পদ্ধতি বার করতেও পারেন। তো নিজেদের মধ্যে আকচাকচি চলছে তাদের, তো সেটা তাদের দলের ব্যাপার। তো আমি এটাই বলবো যে কে কোত্থেকে দাঁড়াবে বা এই ফলাফল পশ্চিমবঙ্গে কি রয়েছে, এত সহজে ঘাড় নেড়ে নেড়ে অ্যানালিসিস করে কোনো কারণ, এই কারণটাতেই এটা হয়েছে, এটা কোনো দলের পক্ষেই এক্ষুনি করা সম্ভব না। এটা একটা দীর্ঘ একটা প্রকল্প, এই অ্যানালিসিস করাটা যে কোনো দলের পক্ষেই, সেটা সেই দলের যারা সিনিয়ররা রয়েছেন, অভিজ্ঞরা রয়েছেন, তারা করছেন। আমরা যারা সাধারণ কর্মী, তাদের পক্ষে তো এটা বোঝা অসম্ভব। তবে এইটুকু জানি যে সবাই ভারতীয় জনতা পার্টির ছেলেমেয়েরা, তারা কর্মীরা একত্রিত রয়েছেন 2026-এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার জন্য, সত্যির হয়ে কথা বলবার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন। শুধুমাত্র আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি কোনজন হন, তার দিক নির্দেশিকা কি হয়, সেটার দিকে তাকিয়ে রয়েছে আমরা। রুদ্রদা, এক্ষুনি ফলাফল নিয়ে যে কথা হচ্ছিল সে প্রসঙ্গে একটা কথা বলবো। তোমরা এবং আমরা দেখছিলাম বিভিন্ন সময় বলেছো যে এই যে ফলাফল, লোকসভা নির্বাচনের ফলাফল, তাতে শতাংশের ভোট, মানে ভোট শতাংশের দিক থেকে তোমরা এগিয়ে আছো, কিন্তু আসন সংখ্যা, যে আসন সংখ্যা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। কার্যত রাজ্যে বহুবার যখন প্রধানমন্ত্রী নিজে এসেছেন তখন আমরা দেখেছি তিনি আসন সংখ্যা বেঁধে দিয়েছিলেন 30 অ্যাকচুয়ালি, এবং বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের সাথে আমরা যখন কথা বলেছিলাম সেই আসন সংখ্যাটা 1-2টো ছেড়ে আর 27-28-এ গিয়ে থেমেছিল। কিন্তু বাস্তবে ফলাফলটা হলো একটু ভিন্ন, 18টা থেকে কমে তোমরা এলে 12-তে। তোমাদের কি ধারণা এই সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে লোকসভার যা ফলাফল এলো, এরপরেও কি বঙ্গে বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে? বিজেপির তো নড়াচড়ার জায়গা নেই, ঘুরে দাঁড়ানো তো পরে। বিজেপি যেখানে ছিল পশ্চিমবঙ্গে সেখানেই রয়েছে। আবার বলছি, পশ্চিমবঙ্গে যত মানুষ ভোট দিয়েছেন তার মধ্যে বিজেপি আগের বার যা ভোট পেয়েছিল তার থেকে এবার বেশি ভোট পেয়েছে।
তৃণমূল 2021-এর নির্বাচনে যে ভোট পেয়েছিল তার থেকে তার ভোটের প্রাপ্ত সংখ্যা কমেছে। পশ্চিমবঙ্গের মানুষ তত ভোট দেননি, এটা তো ধ্রুব সত্য, এটা আমরা বলছি না, এটা নির্বাচন কমিশনের তথ্য। যে তথ্য তৃণমূলের কাছেও আছে, বিজেপির কাছে আছে, বা যা আমাদের কথা যারা শুনছেন আমার থেকে প্রচুর অভিজ্ঞ রাজনৈতিকভাবে মানুষ থাকতেও পারেন, রয়েছেন আমি বিশ্বাস করি, তারাও এটা জানেন। তাই এক্ষেত্রে ঘুরে দাঁড়াবার কিছু নেই, আমরা দাঁড়িয়েই রয়েছে। কমেছে, আমি বললাম যে কারণে আসলে কি লোকে বিজেপিকে 26-27টা যেটা দিয়ে ফেলেছে। কারণ আমাদের নেতারা তারা অনেক কথাই বলবেন, এটাকে বলে চার্জ করা। এবার সেই অনুযায়ী কর্মীরা কাজ করেন, তারপরে তো এটা ফলাফল আসে। তৃণমূল থেকে বলা হচ্ছিল আমরা 42-42, সেটা কি হয়েছে বা সেটা কি সম্ভব? তা তো নয়। ঠিক তেমনই আমাদের নেতৃত্বরা তারা এসে একটা টার্গেট বেঁধে দিয়ে গেছেন, আমরা কাজ করেছি। এবার তারপর পশ্চিমবঙ্গে তৃণমূল কোন কোন পদ্ধতি মাথায় রাখতে হবে, যে তাদের সঙ্গে প্রশাসনিক একটা ক্ষমতা রয়েছে, এটাকে ভুললে চলবে না। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেক কথা হয়। এবার কেন্দ্রীয় বাহিনীকে অপারেট করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার একটা স্বাধীন নিয়ন্ত্রিত বডি। তাদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করেছে তারা ঠিক করে কাজ করছে না, এটা করছে। বা তাদের বিরুদ্ধে বিজেপি থেকে অন্যান্য দল থেকেও তারা অভিযোগ করেছে, কারণ তারা যে সার্ভিসটা পাচ্ছেন হয়তো কোথাও সেটা তাদের পছন্দ মতো পাননি। কিন্তু অধিকাংশ জায়গায় এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জন্যই পশ্চিমবঙ্গে এই প্রথম শাসক দল রক্তের বন্যা বওয়াতে পারেনি, যেটা এর আগেরই কর্পোরেশন ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, 2021-এর বিধানসভাতে রক্তের বন্যা বয়ে গিয়েছিল। এটা তো একটা সাকসেস এই নির্বাচন কমিশনের। কিন্তু তার বাইরেও বেশ কিছু ভাবে পুলিশের খবরাখবরের উপরে, পুলিশের সহযোগিতার উপরে কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট ডিপেন্ড করে, এটা ভুললে চলবে না। আর সেই পুলিশের একটা অংশ এবং যারা প্রিসাইডিং অফিসার হয়েছেন তাদেরও একটা অংশ ট্রান্সফারের ভয়েতে বা প্রমোশনের লোভেতে তারা কিন্তু শাসক দলের হয়ে চুপ করেছিলেন। তাদের যে পরিকল্পনা, যে দলে জিততে গেলে ব্যালট পেপার অবধি খেয়ে নেওয়ার স্বাধীনতা দেওয়া রয়েছে, কিছু লুম্পেনকে নিয়ে বিজেপির ক্যান্ডিডেটকে তাড়া করো, ইঁট মারো, হাতে লাঠি নাও, অর্থাৎ খুন করার পরিকল্পনা, সেটা করো, করে তাকে আটকে দাও, যেখানে অন্য কেন্দ্রগুলোতে ছাপ্পা ভোট হবার স্কোপ তৈরি হয়। মানুষ যাতে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে গিয়ে বাড়ি থেকে না বেরোয় বা ভয়েতে তৃণমূলকেই ভোট দিয়ে দেয়, সেই টেরর সিস্টেম তৈরি করেছে। এবং ঠিক শেখ শাহজাহানের মতোই যখন কোর্টের নির্দেশে ইডি তদন্ত করতে গিয়েছিল, শাহজাহান ফ্যান ক্লাবের লোকজনেরা যখন সাংবাদিককে মেরেছিল, ইডিকে মেরেছিল, সেনাবাহিনীকেও আহত করেছিল জওয়ানদের, তখন কিন্তু তৃণমূল বলেছিল এটা মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, এরা সব গ্রামবাসী। ঠিক এরা কেউই গ্রামবাসী ছিল না, এরা ছিল লুটেরা, শেখ শাহজাহানের যে দুষ্কর্ম করে তার সঙ্গীরা। ঠিক তেমনি যারাই বিজেপির প্রার্থীদের প্রায় মেরেই ফেলছিল, ঝাড়গ্রামে মেরেই ফেলছিল, মানে হিরণকে মেরেই ফেলছিল, লাঠি সোঁটা নিয়ে এগিয়ে আসছে। এটা কি গণতান্ত্রিক পরিবেশে আমি আপনি অন্য যে কোনো দল করতে পারি? অন্য দলের যে প্রার্থী তার মেরে মাথা ফাটিয়ে দেব, হাতে লাঠি নিয়ে আসছে, পুলিশ ন্যাকার মতো দাঁড়িয়েছিল, অ্যারেস্ট করেনি কেন? আপনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন, ঘিরে ফেলছেন, ইট মারছেন, পুলিশ অ্যারেস্ট করেনি কেন? পুলিশ অ্যারেস্ট করেনি এই কারণেই তারা ভয় পেয়েছিল, কারণ এখনো তার মালিকের নাম তৃণমূল কংগ্রেস, যে সরকারে রয়েছে, আর এখনো তাকে এই মালিকের আন্ডারে 2 বছর কাজ করতে হবে। তবে পুলিশের একটা বড় অংশ তারাও নিরপেক্ষ হয়েছেন। এই সবকিছু শক্তির বিরুদ্ধে তো লড়াই করতে হয়েছে, তাই না? তৃণমূল পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন করেনি। তোলাবাজির ভয়েতে পশ্চিমবঙ্গে কোনো শিল্প তৈরি হয়নি, কাজের জায়গা তৈরি হয়নি, সব ক্ষেত্রেই তৃণমূলের লোকেরাই চুরি করেছে, সেটা মানুষ জানেন, তদন্তে বেরিয়ে এসেছে। কিন্তু তৃণমূল তাদেরকে বীর বলেছে, তৃণমূল নেত্রী তাদের বীর বলেন। ফলে আরো যারা অন্যায় করছেন,
গরিব মানুষের লুট করছেন, তারা সাহস পাচ্ছে। কিন্তু তারা মানুষকে ঠান্ডা করবার জন্য আমাদের মা বোন দিদিদের কাছে 2021-এর ইলেকশনের আগে যেমন 500 টাকা যে ভাতাটা তারা ঘোষণা করেছিলেন এবং তারা কাজ হয়েছিল তাদের। দেখুন, গরিব মানুষ, তারা পশ্চিমবঙ্গে রোজগার নেই, তাদের কাছেই 500 টাকাটা অনেক। আবার 2024-এ ঠিক ওই 21-এর কায়দাতেই টাকাটাকে ডবল করে দেওয়া হলো। এই 1000 টাকা যদি একটা বাড়িতে 2-3 জন পায়, 3000 টাকায়, যেটা আমাদের একটা গরিব রাজ্য, যেখানে 80%, 70% গরিব মানুষ, তার দেখতে বয়ে গেছে যে কে দুর্নীতি করেছে। রাস্তায় আমাদের বাড়ির ছেলেমেয়ের বা প্রতিবেশীর ছেলেমেয়েরা বসে রয়েছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের চাকরি চুরি হয়ে গেছে, যেই চুরি করেছে সে বাবা আমাকে 2-1000 টাকা দিচ্ছে, তো এটা দিয়ে তো আমি আমার সংসার চালাবো। তাই তারা ভোট দিয়েছেন। তারা তো এত জটিলতার মধ্যে যেতে চান না, তারা চান নিজের সংসারকে। তাই এই স্ট্র্যাটেজিক্যাল ক্ষেত্রে তৃণমূল নিজের যে অপশাসন, যেটা দিয়ে পশ্চিমবঙ্গের ইকোনমিক্যাল গ্রোথ করতে পারেনি, জানে তারা ভোটে হেরে যাবে, তাই এই প্রকল্পগুলো সেইগুলো তাদেরকে হেল্প করে দিয়েছে ভোট পাওয়ার ক্ষেত্রে। সেই অ্যানালিসিস তো তৃণমূলও করছে না, নিজেরাও করছে, তারাও জানেন, আমরাও করছি। তা সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছেন যারা সচেতন। এবার অন্যায় করছে দেখেও আমি তো ভয়তে ভোট দিতে পারছি না, কারণ আমার কাছে ওই 500 টাকাটা, 1000 টাকাটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তো কেউ এটাকে অস্বীকার করতে পারি না। এই মুহূর্তে তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল, তারা তো সরকারি পদ্ধতিতেই অর্থ সাহায্যটা করতে পারছে না। মানুষ জানে যে এরা চোর। একজন বলেছিলেন না মজা করে তৃণমূলের সম্পর্কে, ভিডিওটা খুব ভাইরাল ছিল, যেমন এই চা কাকুর ভিডিওটা ভাইরাল হয়েছিল, তৃণমূল চোর হোক, জাত ভালো। তো এটা তৃণমূল শুনেও হাসে, আমরাও শুনে হাসি, মানুষও শুনে হাসে। তো আমি বলবো যে জাত বলতে বোধহয় এটাকে বলা হয়েছে যে এই চৌর্যবৃত্তির যে পরিকল্পনা, যেটাকে তারা স্ট্র্যাটেজি বলে বুক ফোলায়, সেই পদ্ধতিটা ভালো। তাই এটাকে কাউন্টার করা যায় কি করে, মানুষকে আরো সচেতন করা যায় কি করে, তাদের যে বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, সেইটাই বিরোধী রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে জানান দেওয়াটা। এবং আমরা 2026-এ যারা পশ্চিমবঙ্গে মানুষের আরো বেশি ভোট পেয়ে সরকার গঠন করবার কথা ভাবছি, একজন গণতান্ত্রিক পদ্ধতিতে যে যে দলগুলো কাজ করে, তাদের যেমন ভাবনা হয় শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মানুষের সমর্থন নিয়ে সরকার নেও, তা আমরা মানুষকে জানাবার চেষ্টা করব। এবং আমরা অবশ্যই চাইছি এই যে ছোট ছোট যে সেলফ হেল্প গ্রুপ যেগুলো রয়েছে, এই যে বিভিন্ন ধরনের স্কিলের যে যে কাজ রয়েছে, সেই কাজগুলো দিয়ে আমাদের বাড়ির মায়েদের, বোনেদের এই 1000-2000 টাকার উপরে কি করে পরিশ্রম দিয়ে যে কাজগুলো আমাদের বাড়ির মায়েরা, বোনেরা, বাঙালি বাড়িতে, পশ্চিমবঙ্গের মাটির মায়েরা পারেন, আমরা সেই প্রকল্পগুলোকে বড় করবার কথা ভাবছি, যাতে তারা সম্মানের সঙ্গে, দেখুন অনুদান অবশ্যই প্রয়োজনীয়, কাজে লাগে এই প্রকল্প, কিন্তু মানুষ যখন খেটে সেই টাকাটা রোজগার করেন তখন তার আরো আত্মতৃপ্তি হয়। আমরা চাই যে বাংলার মায়েরা সম্মানের সঙ্গে নিজেদের অর্জিত অর্থে নিজেরা আরো বেশি করে সম্মানিত হন। সেই রকম প্রকল্প করবার কথা নিয়েই আমরা ভাবনা চিন্তা করছি, আমাদের দলের বড়রা সেটা ভাবছেন যে এই অনুদানের প্রয়োজনীয়, সত্যি পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে প্রয়োজনীয়, এর বাইরে আরো বেশি টাকা যাতে আমাদের মায়েরা, বোনেরা রোজগার করতে পারে, এই ধরনের জিনিসপত্রের আরো বড় কোনো ভাবনা চিন্তা রয়েছে। লড়াই চলবে, লড়াই চলছে। তো সেই অন্যায় করতে গিয়ে তৃণমূলের সাজানো কেস, মিথ্যাচার, অভিযোগ, মেলাইন করা, তারা পরিকল্পনা নিয়েছে বিভিন্ন লোকজন ফিট করে লোকের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া, ব্যক্তিগত আক্রমণ করা, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায়, তো তারা বিভিন্ন লোক ছেড়ে দিয়েছেন। এগুলোও একটা রাজনীতিতে শক্তিশালী প্রতিপক্ষকে আটকাবার একটা রাস্তা। আমাদের প্রচুর কর্মীদের ইলেকশন আগে জেল কাটানো হয়েছে। এখন ভায়োলেন্সের ক্ষেত্রে লোকের ঘরে ঢুকে তৃণমূল ভেঙে দিয়ে আসছে। আপনি যে যে ঘরগুলোকে যত্ন করে সাজাচ্ছেন, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, একটা ধরুন ফুলদানি, তার দাম হয়তো 30 টাকা, কিন্তু সেটা যদি তৃণমূল এসে ভেঙে দিয়ে যায়, সে হয়তো মেরে লোকটার মাথা ফাটিয়ে দিচ্ছে না। এবারে তৃণমূলের পরিকল্পনাটা অন্যরকম হয়েছে, খুনটা কম করছে জয়ের পরে, কিন্তু যেটা করছে সেটা হচ্ছে ঢুকে গিয়ে ঘর ভেঙে দিয়ে আসছে। আর বাড়ির মায়েরা, বোনেরা
তারা বাড়ির লোকটাকে বলছে কি দরকার তোমার বিজেপি করবার, ওরা ঘর ভেঙে দিচ্ছে। তারা এই স্টাইলটা এখন নিয়েছে, আমরাও সতর্ক এটার বিরুদ্ধে। তো দেখা যাক, লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, হিংসার বাইরে। এই আইনকে ব্যবহার করে পুলিশের মধ্যে দিয়ে মিথ্যে কেস দেওয়া, ফাঁসিয়ে দেওয়ার বিরুদ্ধে এই লড়াইটা চলবে। আমরা অপেক্ষা করছি। রুদ্রদা, তিনবারে একবারও পূর্ণ মন্ত্রী পায়নি, পূর্ণ মন্ত্রিত্ব পেল না বাংলা। এই অসম্মান কেন? সমালোচনার রীতিমতো এই পূর্ণ মন্ত্রিত্ব নিয়ে এবং সমালোচনা মুখর হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর প্রশ্ন, বাংলা থেকে 2014-তে 2, 2019-এ 18 ও 2024, অর্থাৎ একেবারে 12 জন সাংসদ পেয়েছে বিজেপি, কিন্তু একবারও বাংলা পূর্ণ মন্ত্রিত্ব পায়নি। প্রতিবার বাংলাকে দুটি করে গরুর গাড়ির হেডলাইট দিয়েছে বিজেপি। এই অসম্মান কেন? এটাই প্রমাণ করে যে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা। ঠিক এই কারণেই এই বাংলা বিরোধী দলকে বাঙালি বিসর্জন দিয়েছে। আগামীতে বাংলা থেকে বিজেপির জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর প্রত্যাখ্যান। এবং আরো এর সাথে সংযোজন করব ডেরেক ওব্রায়েন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি বলছেন যে ওই হাফ প্যান্ট মন্ত্রী পেয়েছে আসলে বাংলা দুটো। কি বলবেন প্রসঙ্গে? দেখুন, আমি প্রথমত দেবাংশুর ব্যাপারে বলবো, তার দল তাকে যেভাবে অপমান করেছে বলে জানা যাচ্ছে, সেই বিষয়ে সবাই ওকে নিয়ে খোরাক করছে, হাসাহাসি করছে। আমি কিন্তু দেবাংশুর ওপরে অত্যন্ত সহানুভূতিশীল। আমি একদমই হাসবো না। দেবাংশু পরিশ্রম করেছে, এখন তার দল এতটাই চুরি করেছে, তো ফলে তিনি ভোট পাননি। এটা তার দল মানতে চাইছে না, তাই দেবাংশুর একটা বিরুদ্ধ পোস্ট। তিনি তার নেত্রীর কাছে যারা কান ভরিয়েছিলেন দেবাংশুর বিরুদ্ধে, অর্থাৎ দেবাংশু জেনে গেছে যে এই দলে প্রচুর মানুষ তাকে উঠতে দেবে না, এবং যারা দেবাংশুর বিরুদ্ধে কথা বলছেন মুখ্যমন্ত্রী, তাদের পাশেই রয়েছে। তাই ও দুঃখ পেয়ে একটা পোস্ট করেছিল। আমার মনে হয় যে দেবাংশুকে অনেক বেশি এইটার ওপরে কনসেন্ট্রেট করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমাদের দলের এটা একান্তই বিষয় যে পরিষ্কার প্রতিমন্ত্রী বা বা পূর্ণমন্ত্রী কাকে দেওয়া হবে, কোথা থেকে দেওয়া হবে, কোন জায়গা থেকে দেওয়া হবে। প্রথম কথার জায়গা হচ্ছে যে পরিষ্কার এই মন্ত্রিত্বের জন্য কম বেশি থাকার জন্য কি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে লাগাতার যা মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন কাজ তৈরি হওয়া, সেটাতে কি একটুখানিও ছেদ পড়েছে? পড়েনি তো। তৃণমূল হিসেব দিক যে পরিষ্কার পশ্চিমবঙ্গের ভালো চেয়ে কেন্দ্র থেকে নানান যে প্রকল্প নরেন্দ্র মোদী সরকার, দিল্লির বিজেপি সরকার এর আগে যা পাঠিয়েছে, তারা কত কি চুরি করেছে। আসলে তারাই পশ্চিমবঙ্গের মানুষের ভালো চায় না, তাই তারা চুরি করার এত জিনিস থাকতে সেগুলো করবার পরেও গরিব মানুষের জন্য বাড়ি বলুন, জল জীবন মিশন বলুন, মিড ডে মিল বলুন, 100 দিনের কাজ বলুন, রেশন বলুন, তারা বাঙালির ভালো চায় না বলেই তারা কেন্দ্র থেকে পাঠানো বিজেপি সরকার যা পাঠাচ্ছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রধানমন্ত্রীত্বে যা পাঠানো হচ্ছে, সেগুলো চুরি করছে। এটার সঙ্গে কোনো পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী পাওয়ার আদপেই কি কোনো সম্পর্ক রয়েছে? নেই তো। বাংলার ভালো চাইলে আপনারা বাংলার মানুষকে ভয় দেখানো, তাদের ভোট লুট করা, আর কেন্দ্র থেকে বারবার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষের জন্য যে পরিকল্পিতভাবে সাহায্য আসছে, সেটা সরকারি পদ্ধতি ব্যবহার করে তৃণমূল যেভাবে লুট করছে, সেটা বন্ধ করে আগে তারা প্রমাণ করুক যে তারা বাঙালি বিদ্বেষী নয়। আগে নিজেরা প্রমাণ দিন। আর রইল বাকি ডেরেক ওব্রায়েনের কথা। কি জানেন, সেটা হচ্ছে তারা বলেছেন যে হাফ প্যান্ট মন্ত্রী নাকি। কেন্দ্র সরকারের এই হাফ প্যান্ট মন্ত্রীর হাফ প্যান্ট বানাতে গেলে যা কাপড় লাগে, সেই কাপড়ে কোনো একটা রাজ্যের একজন পূর্ণমন্ত্রীর 10টা ফুল প্যান্ট হয়ে যায়। আপনি নিশ্চয়ই কুইজ মাস্টার ছিলেন, নিশ্চয়ই সঠিক উত্তরটা বুঝে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রুদ্রনীতা, একটু আগেই আপনি যে প্রসঙ্গে কথা বলছিলেন সেই প্রসঙ্গ ধরেই বলবো।
দলের অভ্যন্তরীণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূলের 13 জন পরাজিত প্রার্থীর অন্যতম দেবাংশু ভট্টাচার্যকে। আর সূত্রের খবর অনুযায়ী দেরি করে প্রচারে বেরোনো নিয়ে শনিবার নেত্রীর ক্ষোভের মুখে পড়েন দেবাংশু। আর রবিবারই নিজের ফেসবুক পেজে দলনেত্রীর সেই বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ করে নিজের পাগলের মতো কাজ করার খতিয়ান দিলেন তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী, যা দেখে দলের অন্দরে অনেকেই বিস্মিত এবং বিরক্ত। কি বলবেন? আমার মনে হয় যে দেবাংশুর বিরুদ্ধে কোন একটা ষড়যন্ত্র চলছে। কারণ দেখুন, দেবাংশু চুরিতে এখনো নিজের ক্রিডেন্সিয়াল সেইভাবে গড়ে তুলতে পারেনি, এটা লোকজন কিন্তু বলছে। যতক্ষণ না আপনি চুরিকে সমর্থন করা বা চুরির সঙ্গে বড়ভাবে জড়িয়ে যাওয়া বা বড়ভাবে কোনো অসামাজিক কাজ করে ফেলছেন, ততক্ষণ কিন্তু আপনাকে তৃণমূল দল থেকে বীর বা ভালো ছেলে এগুলো বলা হবে না। আমার মনে হয় যে দেবাংশু সেগুলো এখনো করে ফেলতে পারেননি, সেই জন্য তাকে তিরস্কৃত হতে হয়েছে, যা খুব দুর্ভাগ্যজনক। এবং অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষের প্রিয় ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থীর উল্টো দিকে দেবাংশু কেন? যে কোনো কেউ দাঁড়ালেই যে তারা হারবেন, তৃণমূলের ভোটাররাও দেবাংশুকে ছেড়ে বা দেবাংশুর মতো যে কোনো কেউ দাঁড়ালেও তাকে ছেড়ে অভিজিৎ গাঙ্গুলিকেই বিজেপির পক্ষে ভোটটা দেবেন, এটা তৃণমূল নিজেও জানে। আমার মনে হয় দেবাংশুকে জোর করে আঘাত দিয়ে তৃণমূল দলেরই কেউ, আসলে ওই দলে না ইয়াং ছেলে খুব একটা তুলে ধরা হচ্ছে এমনটা দেখতে পাওয়া যায় না। আমি জানি না, এরম প্রচুর তৃণমূলের নেতা নেত্রীর ছেলে মেয়ে আছে, আবার পারিবারিক দল ফল এগুলো ভুলে গিয়েই বলছি, আমি তাদের চিনি, তাদের কথাবার্তাও দু একটা জায়গায় শুনেছি, তাদেরকেও কিন্তু তুলে ধরা হচ্ছে না, ছেলে হলেই আটকে দেওয়া হচ্ছে যোগ্য। তো এটা কেন, এটা তৃণমূল বলতে পারবে, আমার মনে হয় এখন দেবাংশু বলতে পারবে। আমি দেবাংশুকে নিয়ে যারা হাসি মজাক করছেন, আমি তেমনটা নই। দেবাংশু ওই জায়গা থেকে দেওয়াই বোধহয় হয়েছিল যাতে দেবাংশুকে এই কথাগুলো বলা যায়, এটা আমার মনে হয়েছে। দেবাংশু ভালো থাকুক। আমার মনে হয় যে দেবাংশুর কনসেন্ট্রেট করা উচিত যে দলেতে তার উন্নতিতে যারা যারা ষড়যন্ত্র করছেন আসলে তারা কারা, সেই দিকে মনোনিবেশ করা। বিজেপি বা দিল্লিতে কি হচ্ছে, পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী এইসব না নিয়ে এই দিকটাতে বোধহয় একটু কনসেন্ট্রেট করলে বোধহয় ভালো হয়। রজনীন্দা, আমার শেষ প্রশ্ন আপনাকে, সোহম কেন ক্ষমা চাইলো বলে মনে হয়? এটা তো ভালো, সোহম যে কাজটা করেছে সেই কাজটা তো কেউই মানেনি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবার দেখুন, তৃণমূলের একটা নিয়ম রয়েছে, সোহম সেই নিয়মটা ফলো করতে বোধহয় বাধ্য হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তৃণমূলের নেতাদের খামখেয়ালিপনা, তাদের ভুল কথা ভুল কাজ, বা তাদেরকে একটু সতর্ক বা ঠিক হতে বললেই তারা পুলিশ পাঠাবেন বা মারধর করবেন, এটা তৃণমূলের নিয়ম। যেমন দার্জিলিং যেতে গেলে বা ঠান্ডার জায়গায় যেতে গেলে সোয়েটার পরতে হয়, মাঙ্কি ক্যাপ পরতে হয়। সে আপনি যত সুন্দর বা সুন্দরী হন না কেন, আপনার চেহারা আপনি যতই দেখাতে চান না কেন, চুলে কত শ্যাম্পু করেছেন, কিন্তু আপনাকে মাঙ্কি ক্যাপ ঠান্ডায় পরতেই হয়, এটা ওই পাহাড়ের নিয়ম, ঠান্ডার জায়গায় নিয়ম। ঠিক তেমনই কিন্তু তৃণমূলের ক্ষেত্রেও থাকতে গেলে হয় আপনাকে দুর্নীতি হুমকি এগুলো নিজে করতে হবে বা এগুলোকে প্রশ্রয় দিতে হবে। সোহম স্বভাবে অত্যন্ত মিশুকে ছেলে, মজা করা ছেলে, আমি কলিগ হিসেবে বহুদিন ধরে তাকে চিনি। আনন্দ করা ছেলে, কখনো পর্যন্ত কাউকে মানসিকভাবে আঘাত দিয়ে কখনো পর্যন্ত কোনো কথা বলেনি, অন্তত আমি দেখতে পাইনি। কিন্তু আজ তার এই হঠাৎ করে ঘুষি মারা আক্রমণ করা, যেখানে ওই ইসলাম বলে ভদ্রলোকের নাম, আমাদের একজন সংখ্যালঘু ভাই যিনি একটা হোটেল চালাচ্ছিলেন, তার চোখে এমন মেরেছেন চোখটা নষ্টও হয়ে যেতে পারত। এই আচরণটা কিন্তু আমার সোহমোচিত লাগেনি। আমার মনে হয়েছে তৃণমূলে থাকতে গেলে ঠিক যে ধরনেরই আমরা রিয়াক্ট করতে দেখি, যেভাবে এই দল চোরদের বীর বলে, ভালো ছেলে বলে, এই দলের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে সংবাদ মাধ্যমকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, কেস খাইয়ে দেওয়া হয় যে কোনো ব্যক্তিকে, তাদের মুখপাত্ররা যারা চুরি করেছেন মানুষের,
তাদের পক্ষে গলাবাজি করে কথা বলেন বিভিন্ন চ্যানেলে বা পোর্টালে বা যে কোনো মাধ্যমে, কোনো নিরপেক্ষ মানুষ কোনো অন্যায়ের কথা বললে বা তৃণমূলকে ঠিক হতে বললে তাদেরকে হুমকি ধমকি মার ইত্যাদি দেওয়া হয়, সেইটারই কোথাও একটা দলীয় নিয়ম পালন করে ফেলেছে সোহম। কিন্তু এটা বেটার, এটা ভালো যে আমার সহকর্মী সোহম, তিনি এই ঘটনা ঘটবার পরে তারপর আমি জানতে পেরেছি সে অনুতপ্ত, তার খারাপ লেগেছে, সে এটা বহিঃপ্রকাশ করেছে। এটাই তো হওয়া উচিত। আবার বলবো, তৃণমূল দল থেকে এই ধরনের কোনো অনুশাসন নেই বলেই কোথায় বোধহয় আর কি এই ধরনের ঘটনা তাদের নানান নেতৃত্বের কাছ থেকে ঘটে যাচ্ছে, যা বাংলার মাটির জন্য সমীচীন নয়। তবে আবার বলছি, আমি সোহমকে ধন্যবাদ যে সে তার ভুল কাজটা দেখতে পেয়েছে। তৃণমূলের নেতারা, বিধায়কেরা তো এইভাবেই গ্রামে গঞ্জে ছোট বড় সবাই তো আচরণ করেন। আমি সোহমকে ধন্যবাদ, যেটা অন্য কেউ এই ভুল বা ক্ষমা স্বীকার করে না, যে আমি ভুল করে ফেলেছি। আহ, আহ, মানে ভোটের হিসেবে জানি না, একজন বললেন নাকি ভোটের হিসেব বলে ক্ষমা চেয়েছে, যাকে মারা হয়েছে তিনি একজন সংখ্যালঘু ভাই বলে। আমার মনে হয় এমনটা নয়। সোহম বাইহাট, তার খারাপ লেগেছে, মাথা গরমে কাজটা করে ফেলেছে, কিন্তু এটা অত্যন্ত বেআইনি এবং গর্হিত একটা কাজ। ভালো যে ক্ষমাটা চেয়েছে মাথা গরমের জায়গা, আমার ভালো লেগেছে বন্ধু হিসেবে।